আচ্ছা আমরা হচ্ছে এইখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা করব। অলরেডি আমি একটু আপনাদের টিপস দিয়ে আসছিলাম যে ডাটাবেস ম্যানেজমেন্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি তখন আমাদের হচ্ছে হিউজ পরিমাণ ডাটা চলে আসে। শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন না, ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলোতেও ডাটাবেসে অনেক ডাটাবেস না, আমাদের সফটওয়্যার অনেক ডাটাগুলো নিয়ে কাজ করতে হয়। সো সিম্পলি যখন আমরা হচ্ছে আমাদের ভার্সিটি লেভেলের প্রজেক্টগুলো করি তখন আমরা হয়তো অল্প কিছু ডাটা নিয়ে কাজ করি, তখন আমরা হয়তো ম্যানেজ করতে পারি। বা আপনারা অনেক সময় দেখবেন যে এক্সেল শিটে অনেক ডাটাগুলো ম্যানেজ করে ফেলা যায় ইজিলি। বাট যখন আপনি একটা হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করেন, এই ডাটাগুলো যদি আপনি অর্গানাইজড ওয়েতে ডিজাইন করে না রাখেন বা স্ট্রাকচার ওয়েতে যদি আপনি ওয়ান বাই ওয়ান পার্টিশন বাই পার্টিশন না রাখেন, তাহলে ভাই কি এই ডাটাটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না বা ডাটাটা আপনি নিয়ে আসতে পারবেন না, ডাটা হারায় যাবে। অর্থাৎ আপনি হয়তো কোন একটা ডাটা চাচ্ছেন বাট এই ডাটাটা আপনি খুঁজেই পাচ্ছেন না কোথায় আছে। যেমন আমাদের ক্ষেত্রে হয়, আমাদের ওই যে আগের অফিসগুলোতে যেগুলো হতো যে বিশাল বড় বড়, এখনো হয়, আগের অফিস না এখনো হয়, যে অনেক পরিমাণ হচ্ছে ডাটা থাকে, ফাইলের পর ফাইল থাকে। সো এইগুলো কিন্তু ইয়ার ওয়াইজ হচ্ছে এক একটা করে হচ্ছে সাজানো থাকে। অনেক সময় আপনারা মুভিতে দেখেন যে খুব আগের একটা পুলিশ কেস ওপেন হয়েছে, তারা হচ্ছে একটা তুলা পড়া জায়গা থেকে হচ্ছে একটা ফাইল বের করে তুলা মুছতেছে। সো ওইটাও যদি অর্গানাইজড ওয়েতে না রাখেন, ধরেন আপনি ছড়াই ছিটায় রাখলেন, যখন 10 বছর পরে যখন আপনি আসছেন এই ডাটাটা খুঁজতে, তখন আপনি খুঁজে পাবেন। সো সেই ওয়েটাই আমরা এখানে ফলো করি, বাট আমাদের ওয়েটা হচ্ছে অনলাইন বেসড। আমরা হচ্ছে ডাটাগুলা ক্লাউডে স্টোর করি অথবা অনলাইন কোনো একটা স্টোরেজে স্টোর করি, যে স্টোর থেকে আমরা ডাটাগুলো হচ্ছে নিয়ে আসি। এটা অনেকভাবে নিয়ে আসি, অনেকভাবে আমরা ডিজাইন করে রাখি। এই ডিজাইনিং টেকনিক বা নিয়ে আসার টেকনিক, এই টোটালটা মিলে হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমরা বেসিক্যালি ডাটাটাকে গুছিয়ে রাখি, ইন আ ওয়ার্ড যদি বলা হয় ডাটা গুছিয়ে রাখবো। এখন এই ডাটা গুছিয়ে রাখার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, ট্যাকটিক্স আছে, এগুলো সবগুলো আমরা ইউজ করব। যে বইটা, সেই বইটা হচ্ছে ডাটাবেস সিস্টেম কনসেপ্ট। এই বইটা হচ্ছে আমরা ফলো করব, এটা হচ্ছে 7th এডিশন। এই এডিশনটা আমরা ইউজ করব, এই বইটা। এই বইটা থেকে আমরা ফলো করে হচ্ছে ওয়ান বাই ওয়ান পার্ট করে করব। সো এইখানে আপনাদের টোটাল চ্যাপ্টার আছে এই বইতে হচ্ছে ধরেন 32। এর মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমরা একটু দেখব, তারপর হচ্ছে বাকিগুলো প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিস ওয়াইজ আমরা হচ্ছে কমপ্লিট করব। এই বইটা আপনারা অনলাইনে পিডিএফ পাবেন, আর যদি না পান আমি লিংক দিয়ে দেওয়ার ট্রাই করব। আপনাদের যখন হচ্ছে ইয়ারটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি হচ্ছে এই লিংকটা দিয়ে দেব। আর প্লাস হচ্ছে স্লাইডগুলো আপনাদের আপলোড হয়ে যাবে। তো যেহেতু স্লাইডের সংখ্যা একটু বেশি থাকবে, আপনারা হচ্ছে ডে বাই ডেটা একটু পড়ে ফেলবেন। কারণ ডাটাবেস যদি আপনি গ্র্যাজুয়ালি কমপ্লিট না করেন, তাহলে একটা না পারলে পরের স্টেপটা পারবেন না, বুঝবেন না। তো এটা হচ্ছে আমরা একটু দিনেরটা দিনে পড়াশোনা শেষ করব, জমায় রাখবো। আর আপনারা তো মোটামুটি জানেনই যে আমাদের 7 to 8 উইকস পরে হচ্ছে মিড শুরু হয়ে যায়। ডিসেম্বরে মেবি আমাদের 32 কি চ্যাপ্টার 32 চ্যাপ্টার। এবার কি মিড ডিসেম্বরে হবে? হ্যাঁ, ডিসেম্বরের দিকে আপনাদের মিড হবে। সো ওই ওয়াইজ হচ্ছে আমরা আমাদের প্রিপারেশনগুলো নিব। মার্চের আগে আর আপনাদের লেসন প্ল্যানটা হচ্ছে আমি আপনাদের বলে দিব। হ্যাঁ, এইরকম টাইপের একটা 20 থেকে হয়তো শুরু হবে, লাস্টের দিকে আর কি, ডিসেম্বর ফার্স্টের দিকে। আচ্ছা চলেন আজকে হচ্ছে আমি একটু ইন্ট্রোডাকশন পার্ট দেখি যে অ্যাকচুয়ালি আমাদের এই ডাটাবেস জিনিসটা কি, আমরা ডাটাবেস কেন করতেছি, ডাটাবেসের অ্যাপ্লিকেশনগুলো কি, কোথায় আমরা ইউজ করি, কিভাবে ইউজ করি, এই জিনিসটা। তো ফার্স্ট আমরা আসি ডাটাবেসের অ্যাপ্লিকেশনসগুলো। অলরেডি কিন্তু আমরা বুঝে আসছি যে ডাটাবেসের অ্যাপ্লিকেশন কি হতে পারে, যে আমি যে সব জায়গায় ডাটাবেসগুলো নিয়ে কাজ করি, ডেটা নিয়ে কাজ করি, ডেটার পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আমরা ডাটাবেস ইউজ করি। এর থেকেও যদি বেশি হয়ে যায় তখন আমরা বিগ ডাটা বলি সেটাকে। আপনারা অনেক সময় বিগ ডাটার নাম শুনছেন? বিগ ডাটা জিনিসটা কি? ধরেন ইউটিউব হচ্ছে একটা বিগ ডাটার কনসেপ্ট। কিভাবে কনসেপ্ট? আপনারা হচ্ছে ধরেন ইউটিউবে 2-3টা ভিডিও দেখছেন, তারপরে দেখেন তার রিকমেন্ডেশন চলে আসে, এইরকম অনেক রকমের ডেটা আছে। অর্থাৎ এশিয়া রিজিয়নের যতগুলো পার্সন আছে হয়তো বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এই গানগুলো শুনতে পছন্দ করে, প্লাস আপনিও এই জনরার গানগুলোই হচ্ছে শুনতেছেন। তো যখন আপনি এই গান বা ভিডিওগুলো দেখতেছেন তখন তারা যেই কাজটা করে যে এই পুরো যে যতগুলো ডেটা আছে, অর্থাৎ আপনার এখানে কত ইন্ডিয়াতে যদি চিন্তা করি তাহলে হচ্ছে 132 কোটি, আমাদের এখানে হচ্ছে গিয়ে ধরেন 20 কোটি,
20 কোটি, সব মিলে ধরেন আপনার 200-300 কোটি মানুষ আছে এশিয়া রিজিয়নে, চায়না বাদ দিলে, চায়না আবার কিছু পরিমাণ আছে, তারা চায়না বাদ দিলে ধরেন 300 কোটি মানুষ আছে। এই 300 কোটি মানুষের ডাটা হচ্ছে তারা অ্যানালাইসিস করে যে এই এশিয়া জনরাট বা সাউথ এশিয়া যদি আপনি চিন্তা করেন এদের মানে টেস্ট বাডটা কেমন, মানে তারা কি রকমের গান শুনতে পছন্দ করে বা কি রকমের হচ্ছে আপনার ভিডিও দেখতে পছন্দ করে, এটার উপর তারা অ্যানালাইসিস করে একটা হচ্ছে আমাদেরকে কোনো একটা আউটপুট দেয়। অর্থাৎ আমরা এই রিকমেন্ডেশনগুলো পাই, এই রিকমেন্ডেশনগুলো কিন্তু এভাবে জেনারেট হয়ে আসে। এটা হচ্ছে বিগ ডাটা ক্লাস। যখন আমাদের ডাটাবেসের কাজ অনেক হিউজ পরিমাণ হয়ে যায় তখন আমরা বিগ ডাটা শিফট করি। হয়তো আপনারা পরে কোনো একটা কোর্সে এরকম শিখতে হবে, বাট ফার্স্টে আমরা হচ্ছে একটু দেখি যে আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো কি কি যেটা আমাদের ডাটাবেসে হচ্ছে কাজ করে। ফার্স্ট হচ্ছে এন্টারপ্রাইজ ইনফরমেশন। সো এইগুলো আমরা নরমালি সারাদিনই হচ্ছে ইউজ করে আসি। দেখবেন যে এগুলো কি হয়, আমরা হচ্ছে সেলসের যে ডেটা, এই ডেটাগুলো হচ্ছে ট্র্যাক করি। কেন ট্র্যাক করি? হয়তো আমি চাচ্ছি যে এক মাসে আমার কতগুলো সেল হচ্ছে, কতগুলো সেল আসতেছে যাচ্ছে, আমি একটা জেনারেশন করে ওইটার উপর হয়তো রেভিনিউ আসতেছে কিনা এটা একটা অ্যানালাইসিস করতে চাই। সো এটার জন্য আমার কি করা লাগবে, ডাটাটা স্টোর করে রাখা লাগবে যাতে আমি অ্যানালাইসিসটা করতে পারি। সো আমরা এর মধ্যে দেখতে পারি যে কাস্টমারের ডাটাগুলো আমরা রাখি, যে কয়টা কাস্টমার আসছে, কাস্টমার কি কি প্রোডাক্টস কিনছে, এন্ড কতগুলো প্রোডাক্ট কেনা হচ্ছে, এন্ড এর পেমেন্টটা কতটুকু করা হয়েছে, অর্থাৎ পারচেজের ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমরা রাখি। এগুলো আমরা বলতেছি এন্টারপ্রাইজ। আবার অ্যাকাউন্টিং এ চলে আসেন। অ্যাকাউন্টিং এ কি, যে আপনি পেমেন্ট কত পাচ্ছেন, আপনার অ্যাসেট কত আছে, আপনি কত হচ্ছে কি হচ্ছে রিসিপ্ট আছে না, রিসিপ্ট পাই না, এই রিসিপ্টগুলো কত পাচ্ছি, এটা একটা ইনফরমেশন রাখা। আবার কি হিউম্যান রিসোর্স, অর্থাৎ আমরা কি রাখি, ধরেন আপনি চিন্তা করেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, এখানে কি সব ডেটা আপনার থাকে না। সো কিছু কোম্পানিতে দেখবেন ডেটাগুলো অনলাইন অবস্থায় থাকে, যেমন আপনি যে কোনো কোম্পানিতে যান আপনার একটা আলাদা করে ইমেল দেওয়া হবে, তারপরে হচ্ছে আপনাকে একটা আইডি দেওয়া হবে, তারপরে ওই আইডি বেসিসে হয়তো আপনি হচ্ছে আপনার উইকেন্ডগুলো নেবেন, হলিডে বা ইয়ারগুলো নেবেন, যদি লিভ নিতে চান ওগুলো দেখবেন সব অনলাইন বেসড হয়। তো তার মানে আপনার যত ইনফরমেশন আছে তারা হচ্ছে অনলাইনে স্টোর করে রাখে। সো এই টাইপের ইনফরমেশনগুলোকে আমরা বলতেছি হচ্ছে হিউম্যান রিসোর্স ইনফরমেশন, যেটার মধ্যে হচ্ছে এমপ্লয়িজ থাকতে পারে, তাদের স্যালারি থাকতে পারে, পেরোল থাকতে পারে, ট্যাক্সেস থাকতে পারে, যে ট্যাক্সেস কত দেওয়া লাগে এগুলোর একটা হিসাব করা লাগে, কারণ আমাদের পুরো বছর শেষে একটা ট্যাক্স পেমেন্ট করা লাগে প্রতিটা কোম্পানির ইন্ডিভিজুয়াল। নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং এ কি আসে, প্রোডাকশন কি রকম হচ্ছে, প্রোডাকশনের একটা অ্যানালাইসিস করি আমরা, এটার ইনফরমেশনগুলো আমরা রাখি, যে কয়টা প্রোডাক্ট আমরা হচ্ছে রাখছি, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের হচ্ছে টাইপ কি, কি প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট হচ্ছে ইনভেন্টরিতে আছে, কতগুলো প্রোডাক্ট হচ্ছে আমার অর্ডার হয়ে গেছে, কতগুলো আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন। নেক্সট হচ্ছে ব্যাংকিং এন্ড ফিনান্সের মধ্যে আমরা অনেক ইনফরমেশন দেখি, অলরেডি যারা ব্যাংক অ্যাকাউন্ট আছে তারাও জানবেন, অথবা আপনারা ব্যাংকিং রিলেটেড কোনো কাজ কি না মনে হয় এখন পর্যন্ত করেন নাই। সো এখানে দেখবেন যে কাস্টমার ইনফরমেশন থাকে, অ্যাকাউন্টস থাকে, অ্যাকাউন্টসের একটা নাম্বার থাকে, সে কি লোন নিচ্ছে কিনা, কি টাইপের ব্যাংকের ট্রানজাকশন করছে, তার অ্যাকাউন্টটা কি টাইপের, এগুলো সব ইনফরমেশন তার কাছে থাকে। সো এগুলো আপনারা মোটামুটি জানেন। তারপরে ক্রেডিট কার্ডও থাকে। ফিনান্সের ক্ষেত্রে থাকে কি, যে এখানে বলতে পারেন যে স্টক মার্কেট নিয়ে আপনার আইডিয়া আছে, এখানে প্রতিবারই হচ্ছে কি হয়, কোনো না কোনো স্টক বাড়তেছে কমতেছে, তারপরে কারো শেয়ারের দাম কমতেছে, ওইটার অ্যানালাইসিস করে একটা আউটপুট আসতেছে যে কোনটা হচ্ছে প্রেডিক্ট করতেছে, এইগুলো নিয়ে কিন্তু অনেক কাজ হয়। এই যে ডেটাগুলো আমরা রাখি, এই ডেটাগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমরা প্রেডিকশনে যাই। প্রেডিকশন কি হবে, আমরা প্রেডিক্ট করি যে কোন কোম্পানির শেয়ারের দাম এখন বেড়ে যাবে, এইগুলোর উপরে কিন্তু প্রচুর কাজ হচ্ছে। যে আমিও লাস্ট একটা কাজ করতে নিয়েছিলাম, যদি আমার পরবর্তীতে আর করা হয় না এই কাজটা, এটা ছিল এরকম যে একজন স্টক মার্কেটের এরকম একজন লোক সে আসছে, আর সে বলতেছে যে আমার কাছে এরকম ইনফরমেশন আছে, আমি ম্যানুয়ালি বুঝতে পারি যে কখন এই শেয়ারের দাম বাড়বে, কখন এই শেয়ারের দাম কমবে, বাট কথা হচ্ছে আমি যাতে এটা অটোমেটিক করতে পারি এরকম একটা ওয়েতে কাজ করতে হবে। তো যদিও প্রজেক্টটা আমার পরে করা হয় না টাইমের জন্য, বাট ওইটার জিনিসটা ছিল এরকম যে যতগুলো ডেটা আছে ওনার কাছে ডেটা আছে প্রচুর, উনি প্রতিদিন ডেটা দেখে, ওই ডেটাগুলো স্টোর করে থাকে একটা জায়গায়, ওইটার উপর ডিপেন্ডস করে অ্যানালাইসিস করে প্রেডিকশন করতে হবে যে আগের এরকম দেখা গেছে যে ডেটাগুলোর টাইপ যদি এরকম হইতো তাহলে হচ্ছে কি হইতো, নতুন করে তারা বলতো যে তাহলে এই শেয়ারের দামটা বেড়ে যাবে। এটা হচ্ছে অলরেডি আমরা প্রিভিয়াস হিস্টরি থেকে দেখে আসছি। সো এইসব কারণে এই প্রেডিকশন করার জন্য বা অনেক কিছু করার জন্য আমরা ডেটাগুলো আমাদের দরকার হয়। এই কারণে আমরা হচ্ছে অর্গানাইজড ওয়েতে ডেটা রাখি। যদি আমাদের ডেটা পরবর্তীতে দরকারই না হতো তাহলে আমরা কখনো রাখতামই না।
লাস্টে হচ্ছে ইউনিভার্সিটি, যেটা আপনারা জানেন রেজিস্ট্রেশনের ডেটা থাকে, আপনাদের গ্রেডস গুলো থাকে, সবই হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে থাকে এন্ড এটার এগেইনস্টে একটা ডাটাবেস ক্রিয়েট করা থাকে, ওইটার উপরে সবকিছু স্টোর করা থাকে। দেন এয়ারলাইন্স, এটা আপনারা বুঝতে পারতেছেন, রিজার্ভেশন শিডিউল অ্যাকচুয়ালি সবগুলাই আপনাদের পরিচিত, কোনো কিছুই পরিচিত বাইরে নেই। টেলিকমিউনিকেশনে সবগুলো রেকর্ডস থাকে, কতগুলো টেক্সট পাঠাচ্ছেন, কলস পাঠাচ্ছেন, তারপরে কি ভিডিও কল করতেছেন, ওই ভিডিওটাও পুরোটা সেভ থাকে। একবার একটা মজার ইনসিডেন্ট করি, আমার এক স্যার, সে হচ্ছে আপনার একটা কোম্পানিতে কাজ করতো, খুব রিনাউন্ড কোম্পানি। তো তার কাছে না এরকম অ্যাক্সেস ছিল, সে সবার ভিডিও কল অ্যাক্সেস করতে পারতো। সো আপনারা যে ভিডিও কল করেন, মেসেঞ্জার বলেন, ফেসবুক বলেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো, যত জায়গায় ভিডিও কল করা যায় সব জায়গার অ্যাক্সেস কিন্তু তাদের কাছে আছে, তারা কিন্তু চাইলেই এটা মুখে দেখতে পারে। বাট তারা হচ্ছে গিয়ে এনক্রিপ্টেড অবস্থায় রাখে, তারা এটা করে না। বাট যারা তাদের কাছে অ্যাক্সেস ছিল, কিন্তু কিছু ফেক স্ক্যাম কিছু সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলোতে কিন্তু এই কাজটা হইতো। যেমন ওয়ান কাইন্ড অফ, যদি আপনারা বলতে পারেন রিং আইডি নামে যেটা ছিল, হ্যাঁ, এটাতে কিন্তু ওরা কিন্তু চাইলেই নিতে পারতো। সো আপনি কি করতেছেন স্যার? এটা বলা দরকার নাই, আসলে আমি প্রুফ আছে দেখছি, তারা কিন্তু এটা ট্র্যাক করে রাখতে পারে, ঠিক আর বলা দরকার নাই। তো সব কিছু আমি তো লাইভ করেছি। এইগুলো সবগুলো রেকর্ড কিন্তু থাকে, এই যে দেখো, যত হজমের টেক্সট আছে, কল আছে, এই টেক্সট কল যত কিছু আছে সবগুলো কিন্তু হচ্ছে তারা হচ্ছে রেকর্ড রাখে। এর মধ্যে এই যে বিলস বলেন, ব্যালেন্স বলেন, সবই। ওয়েব বেস সার্ভিসগুলোর মধ্যে বলেন কি, এই যে আমরা বিভিন্ন অর্ডার করি, অর্ডার ট্র্যাকিং এর মধ্যে, যেমন দারাজ থেকে অর্ডার করেন, আপনি দেখতে পারেন না অর্ডারটা কোথায় আছে, কোন পর্যায়ে আছে, এটা কি সেলার কাছে আছে নাকি সেলার হচ্ছে গিয়ে অন্য জায়গায় পাস করে দিয়েছে, না তাদের হাবে আছে। সেই জিনিসগুলো হচ্ছে একটা ট্র্যাকিং রাখার জন্য আমরা ডাটাবেসগুলো ইউজ করি। কাস্টমাইজ রিকমেন্ডেশন, কাস্টমাইজ রিকমেন্ডেশন যে অলরেডি যেটা আমি বললাম, রিকমেন্ডেশন ইউটিউবে। সো আপনি যে টাইপের প্রোডাক্ট কিনেন, নরমালি ছোট পর্যায়ে যেগুলো থাকে, এর উপর ডিপেন্ড করে আমাকে রেকমেন্ড করে। নরমাল ছোট পর্যায়ে যেগুলো থাকে এগুলো হচ্ছে আপনার জনরাগুলো ডিভাইড করে, বা ক্যাটাগরিগুলো ডিভাইড করে, যে আপনি হয়তো দেখা গেছে আমি যদি মেয়ে আর ছেলে ক্যাটাগরি একটু ডিভাইড করি, আপনারা হয়তো মেকআপস আইটেমসে বেশি ইন্টারেস্টেড, ওগুলো আপনারা বেশি একটু ক্যাটাগরি করেন, ছেলেরা হয়তো ইলেকট্রনিক্স আইটেমে বেশি ইন্টারেস্টেড। সো দেখবেন যখনই আপনি একটা ইলেকট্রনিক্স আইটেম সার্চ দিচ্ছেন, সাথে সাথে ইলেকট্রনিক্স আইটেম পড়ে গেছে। আবার আপনি যখন মেকআপ আইটেমস হচ্ছে সার্চ দিচ্ছেন, মেকআপ আইটেম পড়ে গেছে। গুগল যে আমাদের ইনফরমেশন দেয় ওটা গুগলেরটা আবার একটু অ্যাডভান্স করে, ওইটা এত লো লেভেল না, মানে গুগলে যা সার্চ ওটা ফেসবুকে পাই ওই টাইপের। হ্যাঁ কাইন্ড অফ। তবে এখানে অনেক কিছু আছে, গুগল একবার স্বীকার করছে, তারা আপনার ভয়েস নেয়, তারপর হচ্ছে তারা আপনার হচ্ছে আপনি যে কথা বলতেছেন ওইটা মোবাইলে রেকর্ড করে আচ্ছা, দেয়। তো মনে হচ্ছে অসম স্যার রাশিয়া আমাদের জার্মানি যেটা Horse কেন বলে, যেটা বললাম যে বিগ ডাটা অ্যানালাইসিস যেটা করে, এটাও ডাটাবেসের কিন্তু মানে বিগার ভার্সন, এমন না যে ডাটাবেসের বাইরে কিছু। বিগ ডাটা নিয়ে অনেকেই কাজ করে, আপনারাও কাজ করবেন, দেখবেন খুব ইন্টারেস্টিং। বিগ ডাটাতে হচ্ছে ওই যে জিনিসটা বললাম, যে আপনি বিগত 5 বছর ধরে হয়তো একটা অর্গানাইজেশনে আছেন বা 1 বছর ধরে আছেন, আপনার মতো আপনার এরিয়ার আরো 10 জন আছে বা 20 জন আছে, তাদের টেস্ট সবার কি, সবাই হয়তো এই টাইপের আইটেম পছন্দ করে, যে মেকআপসের হয়তো একটা ব্র্যান্ড আছে হুদা বিউটি, আপনারা এশিয়ান হুদা বিউটিটা খুব পছন্দ করেন, ম্যাক্সিমাম দেখতেছে যে এশিয়ান লোক হুদা বিউটি ইউজ করতেছে, বা ওই বাংলাদেশের ওই জায়গার লোক হুদা বিউটি ইউজ করতেছে। আবার অন্য পাশে হচ্ছে গিয়ে ধরেন আমেরিকানরা ইউজ করতেছে, কি ইউজ করে ওনারা, তারা হচ্ছে যে ভিক্টোরিয়াস সিক্রেট হচ্ছে গিয়ে পারফিউম ইউজ করে, তাদের ওইটা খুব পছন্দ, সো তারা হয়তো এটাই খুব ইউজ করে। সো তাদের হচ্ছে জনরাটা কি, যে তাদের রিকমেন্ডেশনে চলে যাবে, যে যারা হচ্ছে ওই লোকেশন থেকে বিলং করে তাদেরকে আমি রিকমেন্ডেশন দিব যে ভিক্টোরিয়াস সিক্রেট রিলেটেড যে আমাদের প্রোডাক্টসগুলো আছে ওগুলো। আর যারা এশিয়ান আছে তারা হুদা বিউটি বেশি পছন্দ করে, তাদেরকে দিব হচ্ছে হুদা বিউটি। সো এইরকম পার্সোনালাইজ রিকমেন্ডেশন করার জন্য কিন্তু ডাটা অ্যানালাইসিস করা দরকার পড়ে, আর এই জন্যই কিন্তু আমরা এই ডাটাগুলো রাখি, ওই ডাটাগুলো অ্যানালাইসিস করে আমরা হচ্ছে রিকমেন্ডেশনগুলো করি। এর মধ্যে এখন এআই চলে আসছে, আগে এআই ছিল না, আগে জাস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড থাকতো, বাট এখন এআই থেকে প্রেডিক্ট করে যে আপনি কি টাইপের জিনিস বেশি পছন্দ করেন। আমরা ইউটিউব, গুগল যতগুলো সার্চ দেখি ওগুলো সব এআই বেস থাকে, ফেসবুক হচ্ছে এআই বেস থাকে। এই জন্য দেখবেন কি মাঝে মধ্যে আপনার কাছে মনে হয় যে আমি যেটা চিন্তা করতেছি ওইটাই মনে চলে আসছে, যেটা বললেন যে স্যার আমার হর্ষের মতো চিন্তা করেন। এআই কে এত সুন্দরভাবে প্রপারলি ট্রেন করা হচ্ছে ডে বাই ডে, আর ট্রেন আপনারাই করতেছেন ডাটা দিয়ে, যে আপনি যখন সার্চ দেন সেই ডাটাটা নিয়ে রেখে ওইটার উপর ট্রেন আপ হচ্ছে। সো ট্রেন আপ করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন তারা আপনার ঢুকলেই বুঝে যায় যে আপনি এই 4-5টা জিনিসই দেখবেন। সো 4-5টা ক্যাটাগরি কয়েকটা জিনিস দেয়, এবং যেটাই আপনি ক্লিক করেন ওই রিলেটেড সব দেখবেন, ফেসবুকেও আসতে থাকে, ইনস্টাগ্রামেও আসতে থাকে, গুগলেও আসতে থাকে, সব জায়গায় আসতে থাকে।
আপনি যদি মনে করেন গুগলে গিয়ে বাই ডিফল্ট একটা সার্চ দেন দেখবেন সব বাংলাদেশের ওয়েবসাইট চলে আসবে সবার ফার্স্টে। কিন্তু আপনি যদি মনে করেন পাকিস্তান বা ধরেন ইন্ডিয়ার বা কোনো একটা কিছু ওয়েবসাইটে ফার্স্টে গিয়ে লেখেন দেখবেন ওইগুলো কোনো ওয়েবসাইট আপনার রিকমেন্ডেশনে আসবে না, কারণ ওইভাবেই হচ্ছে সেটা ডাটা অ্যানালাইসিস করে তারা হচ্ছে রিকমেন্ডেশনটা হচ্ছে ক্রিয়েট করে। আচ্ছা, তারপর আসি ডকুমেন্ট ডাটাবেস। আমরা অনেক ডকুমেন্টস গুলো রাখতে পারি। তারপর হচ্ছে নেভিগেশন সিস্টেম ইউজ করছেন কখনো? গুগল ম্যাপ ইউজ করছেন না? এগুলো কিন্তু ট্র্যাক থাকে। আপনাদের নেভিগেশনের কাজ আপনাদের করছেন কিনা জানি না, এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ আমরা বলি না, সো লঙ্গিটিউড আর ল্যাটিটিউড, এই দুইটার মধ্যে হচ্ছে বানান মানে একটু উল্টাপাল্টা হতে পারে। সো এইগুলোর উপর ডিপেন্ডস করে কিন্তু ট্র্যাক থাকে। প্রতিটা লোকেশন আমরা যেখানে দাঁড়াইছি আমাদের হচ্ছে একটা সার্টেন পয়েন্ট আছে যে আমরা কোন পয়েন্টের উপর দাঁড়ায় আছি, এর উপরে সবগুলো পয়েন্টও ট্র্যাক থাকে। সো যখন আপনি এই পয়েন্টগুলো দেন তখন এই গুগল ম্যাপ বা হচ্ছে কি যে বাইডু ম্যাপ বা অ্যাপেল স্টোরে যে ম্যাপগুলো থাকে ওগুলো সহজে ট্র্যাক করতে পারে। সো এই ইনফরমেশনগুলো কিন্তু থাকে যে কোন জায়গায় আপনি রোডে আছেন, কোন রোডের কোন সাইডে আছেন। এর জন্য দেখবেন যে এয়ারপ্লেন আপনি ট্র্যাক করতে পারতেছেন যে কোন পজিশন থেকে কোন পজিশন যাচ্ছে, বাট এই আপনি কিভাবে ট্র্যাক করবেন? এটার সাথে কোনো কানেকশন নাই। তখন এটার সাথে কি হয়, স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে হচ্ছে তারা বুঝতে পারে যে আপনি এই পয়েন্টে আছেন, এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনি ট্র্যাকিং করতে পারবেন। দেন হচ্ছে এই যে ট্রেন সিস্টেমও সেম। ট্রেন সিস্টেম আপনার কি ট্রেনের পুরো ডাটাবেস থাকে, এগুলো নিয়ে অনেক প্রজেক্ট হয় আপনারা জানেন। বাস সার্ভিস ওয়ে, সো ওইখানে আর কোনো কিছু বলার নেই। এই সবগুলাই প্রজেক্ট করলে আপনারা খুব ইন্টারেস্ট পাবেন যখন আপনারা এই গুগলের এপিআই গুলো ইউজ করবেন। এপিআই কিন্তু ফ্রি, ওইখানে আপনারা এরকম লঙ্গিটিউড আর ল্যাটিটিউড ইউজ করে বিভিন্ন ধরেন প্লেসগুলোকে আপনি হাইলাইট করতে পারবেন। যেমন আমি একটা প্রজেক্ট করে আসলাম আমার ভার্সিটিতে, সেটা হচ্ছে আপনার নিয়ার বাই রেস্টুরেন্টগুলো সাজেস্ট করবে। আপনি কোনো একটা লোকেশন সার্চ করলে আশেপাশে কতগুলো রেস্টুরেন্ট আছে সে হচ্ছে গুগল ম্যাপ আপনাকে দেখাবে। সো এখানে আমাদের ওই এপিআই কাজটা করা লাগছিল, আমরা এরকম ম্যাপ দিয়ে রাখছিলাম। প্রতিটার মধ্যে এরকম একটা পপ আপ ছিল, এরকম একটা দেখতে পাবেন, এরকম যেন একটা পপ আপ। ধরেন এইরকম আপনি এই লোকেশনে আছেন, এর আশেপাশে যতগুলো লোকেশন আছে আপনার একটা লঙ্গিটিউড আর ল্যাটিটিউড আছে, এই পয়েন্টের আশেপাশে যতগুলো হচ্ছে এরকম রেস্টুরেন্ট আছে পপুলার ভালো রেস্টুরেন্ট, ওগুলো হচ্ছে সব পপ আপ চলে আসে, হাইলাইট চলে আসে। সেটার জন্য কিন্তু আমাদের ডেটাগুলো দরকার সবগুলো। আচ্ছা, এখন আসি পারপাস অফ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা তো অফিশিয়ালি বুঝে গেছি যে একটা পার্ট বুঝে গেছি যে আমার অর্গানাইজড ওয়েতে রাখার জন্য কাজ করা লাগে। এছাড়াও আরো অনেকগুলো ওয়ে আছে বা আরো অনেকগুলো টেকনিক আছে যেই কারণে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডেটাবেসগুলো ইউজ করি। ফার্স্ট আমরা একটু দেখি এখানে যেটা বলা আছে, ইন আর্লি ডেজ ডেটাবেস অ্যাপ্লিকেশন ওয়াজ বিল্ট ডিরেক্টলি অন দ্য টপ অফ ফাইল সিস্টেম। যে ফার্স্ট হচ্ছে ওই যে ফাইল সিস্টেম যেরকম আমরা ইউজ করতাম, যে বই খাতার ওইটার জাস্ট আপডেট ডিজিটাল ভার্সন করা হয়েছে, যেটা হচ্ছে ধরেন একটা ফাইলের মধ্যে লিখে রাখতাম। কারণ আপনার ইনফরমেশনগুলো কি যদি একবার চিন্তা করেন স্কুল লেভেলে কি হতো, আপনি অ্যাডমিশন হইতেন ওই ফাইলের মধ্যে আপনার নাম আইডি সব হচ্ছে গিয়ে লেখা থাকতো বা আপনার ইনফরমেশনগুলো লেখা থাকতো, ওগুলো কিন্তু অনলাইনে পাইতেন না। সো যখন আমরা স্টার্টিং শুরু করলাম তখন ওই ফাইলগুলো জাস্ট আপডেট করা শুরু করলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি এটার জন্য আমাদের কিছু ডিফিকাল্টিস চলে আসে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডাটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি। রিডান্ডেন্সি কি বোঝাচ্ছে, যে কিছু ডাটা বারবার চলে আসতেছে, মানে একই ডাটা বারবার চলে আসতেছে। সো একই ডাটা যখন বারবার চলে আসে দেখা গেছে যে ধরেন মৌমিতার নাম একবার চলে আসছে, আবার হচ্ছে সে যখন ক্লাস 2 তে গেল তারপরে আবার নতুন করে মৌমিতার নাম চলে আসলো, বাট ওর তো অলরেডি ইনফরমেশন আছে, সেটা আর দরকার পড়তেছে না। সো এই রিডান্ডেন্ট ডাটা বারবার সেম ডাটা চলে আসতেছে, এই ডিফিকাল্টিস আমরা পড়ে যাচ্ছি, এইজন্য আমাদের ট্র্যাক রাখতে অসুবিধা হচ্ছে। আর ইনকনসিস্টেন্সি বলতে কি বোঝাচ্ছে, যে একবার হয়তো আমি এক রকমের ডাটা নিচ্ছি আর একবার অন্য রকমের ডাটা নিয়ে নিচ্ছি। একবার আমি ডাটাটা নিলাম ধরেন নেম, তারপর হচ্ছে আইডি দিচ্ছি, তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিচ্ছি। পরের বার আমি নিলাম নেম, তারপর আইডি, তারপর ধরেন কন্টাক্ট নাম্বার। তারপরের বার হচ্ছে আমি আবার নিলাম নেম, আইডি, তারপর হচ্ছে ধরেন অ্যাড্রেস। এরকম এক এক সময় এক এক ডাটা নিচ্ছি, সো কোনো প্যাটার্ন আমি ফলো করতেছি না। সেটা কি হয়ে যাচ্ছে, আমি যদি ডাটা খুঁজতে যাই ধরেন ক্লাস 2 তে গিয়ে যদি কারো ডাটা খুঁজতে যাই ওইখানে আমি গিয়ে দেখব যে কন্টাক্ট নাম্বার নাই। সো এই ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাটার প্যাটার্নটা সেম থাকতেছে না সব সময়। সো এই প্রবলেমটাতে পড়ছি। এটা কি বলতেছে একটু দেখি, ডাটা ইজ স্টোরড ইন মাল্টিপল ফাইল ফরম্যাটস রেজাল্টিং ইন ডুপ্লিকেশনস অফ ইনফরমেশন ইন ডিফারেন্ট ফাইলস। অলরেডি বলছে যে যদি ডুপ্লিকেট যাতে না হয়, একই ডাটা যাতে বারবার চলে না আসে, এই জন্য হচ্ছে আমরা এই ডিফিকাল্টিসটাকে
কমায় নিয়ে আসার জন্য বা এই ডিফিকাল্টিসটাকে বাদ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ডাটাবেস ম্যানেজমেন্টটা করতেছি। তারপরে সেকেন্ড ওয়ান কি আছে, ডিফিকাল্টি অ্যাক্সেসিং ডাটা। সো ডাটা যখন অ্যাক্সেস করতে যাই, তুমি যে এটাই বললাম যে যদি আমি অর্গানাইজড হইতাম আর এটা অলরেডি বলা শেষ, তাহলে আমি অ্যাক্সেস করতে খুব আমাদের কমপ্লেক্স হয়ে যায় বা অ্যাক্সেস করে কোনো কিছু নিয়ে আসতে আমাদের প্রবলেম ফেস করতে হয়। আচ্ছা, ডাটা আইসোলেশন যেটা বোঝাচ্ছে যে আমি এক এক সময় এক এক টাইপের ডাটা রাখতেছি। অর্থাৎ কোন সময় হচ্ছে আমি ইমেজ রাখতেছি জেপিজি তে, কোন সময় রাখতেছি আমি হচ্ছে ইমেজ দেখা গেছে পিএনজি তে, কোন রকমের রাখতেছি, কোন সময় রাখতেছি হচ্ছে আমাদের যে জেপিইজি তে। সো এক এক সময় এক এক রকম ভাবে রাখতেছি। এটা তো যেই কারণে প্রবলেম হচ্ছে, অনেক সময় আমাদের ফরম্যাটে মিসম্যাচ হয়ে যাচ্ছে। আবার অনেক সময় আমি টেক্সট ফাইল রাখতেছি পিডিএফ এ, কোন সময় ডক ফাইলে, কোন সময় টিএক্সটি ফাইলে। সো এক এক সময় এক এক রকম রাখতেছি। সো এইটাতে কি হচ্ছে, ডাটার মাল্টিপল ফাইলস হয়ে যাচ্ছে, মাল্টিপল ফরম্যাটে হয়ে যাচ্ছে। সো এইটাও যাতে দূর করা যায়, এইজন্য আমরা একটা স্ট্রাকচার মেইনটেইন করি। আর এই স্ট্রাকচারটা আমি ডিফাইন করি হচ্ছে ডাটাবেস সিস্টেমের মাধ্যমে। আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি প্রবলেম। ইন্টিগ্রিটি প্রবলেমে কি হচ্ছে যে এইখানে কিছু আমি কন্ডিশনাল ওয়েতে দিয়ে দিচ্ছি। যেমন সাপোজ ধরতে পারেন যে অনেক কিছু বলা হয়, কারণ কারো বয়স 0 হইতে পারবে না, এরকম আমি কোনো একটা ইন্ডিকেট করে দিচ্ছি যে এই জিনিসটা আমি এরকম একটা কন্ডিশনাল মেইনটেইনে আমি হচ্ছে এই ডাটাটা রাখবো। যদি এরকম উল্টাপাল্টা ডাটা চলে আসে, এটা আমি রাখবো না। সো এটা ফার্স্ট থিং হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। অ্যাকাউন্ট ব্যালেন্স greater than 0 become vary in program code rather than being stated explicitly. সো অ্যাকাউন্ট ব্যালেন্স যদি 0 থেকে বড় হয় তাহলে সে নরমালি রাখতেছে, আর যদি 0 থেকে বড় না হয় তাহলে সে কিন্তু মাইনাস চলে যাচ্ছে। এটা বাই ডিফল্ট প্রোগ্রামে কিন্তু মানে এটা হারায় যাবে। যদি আপনি করতে চান মাইনাস, কখনো কি ব্যালেন্স আসতে পারে অ্যাকাউন্টসে? আসতে পারে। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, এখন ইয়ারলি আপনার একটা পেমেন্ট কাটবে না, এরকম অনেকের কাছেই হয়। এই প্রবলেমটা আমরা অনেক সময় দেখি। সো ইয়ারলি পেমেন্ট কাটছে, বাট আপনি ওই অ্যাকাউন্টটা ইউজ করতেছেন না। হয়তো অ্যাকাউন্টে ছিল 200 টাকা, এক বছর গেছে সে 200 টাকা কেটে নিচ্ছে, হয়তো ধরেন পেমেন্ট 200 টাকা ইয়ারলি। পরের বছর যখন যাচ্ছে সে কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা নেই, বাট আপনার কিন্তু সে পেমেন্ট কাটবে। সো সে কি করবে, আপনাকে মাইনাস ব্যালেন্সে চলে আসবে। কিছু সফটওয়্যার আছে, কিছু ব্যাংক আছে 0 তে রেখে দেয় বা ডিঅ্যাক্টিভেট করে দেয়, আর কিছু ব্যাংক হচ্ছে মাইনাসে চলে আসে। এর মধ্যে একটা হচ্ছে ইউসিবি, ইবিএল আছে। মানে আমি শুনছি, আমি যতটুকু জানি না, ইবিএল কখনো আমি ট্রাই করি নাই, বাট আমাকে একজন বড় ভাই বলছিলেন কোম্পানির যে ওনার 2 বছরের 3 বছরের জমে গেছে। তো সামহাও কোনো একটা ট্রানজাকশন ইবিএল এ আসবে, তো উনি বলতেছে আচ্ছা ইবিএল এ নিয়ে আসো, আমার তো অ্যাকাউন্ট আছে, দিয়ে দাও, সাথে সাথে চলে আসবে। সো উনি নেওয়ার পরে দেখছে যে ওনার এখান থেকে প্রায় 2000 টাকা নাকি নাই পেয়ে গেছে। তো তার মানে অনেক বছর ধরে উনি জমা রাখছে, উনি এটা খেয়াল করেন। তো উনি ভাবছেন হয়তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, মানি আসলে মানে টাকা চলে আসলে হয়তো পেমেন্ট চলে আসলে আবার অ্যাক্টিভেট হবে, বাট ওইটা মাইনাস ব্যালেন্সে চলছিল। সো এইরকম মাইনাস ব্যালেন্সের উপর ডিপেন্ডস করে আমরা কিছু কনস্ট্যান্ট সেট করি যে আমাকে 0 থেকে বড় দিতে হবে, কম দিতে হবে। বাট এইগুলো যদি আমি হ্যান্ডেল না করি আমার ডাটাবেসের মধ্যে, যদি তাহলে হচ্ছে কি হারায় যাবে। সেকেন্ড বলছে hard to add new constants or change existing ones. সো এইখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে আমি যদি বাই ডিফল্ট কোনো চেঞ্জ করতে চাই, তাহলে বাকি যে সব চেঞ্জেস গুলো আছে ওগুলাতে আমাকে কি ম্যানুয়ালি চেঞ্জেস করতে হয়। ধরেন আপনি ডাটা একটা ক্রিয়েট করে রেখে দিলেন, ওইখানে আপনি সবসময় করছেন যে আমি 0 থেকে বড় ব্যালেন্স গুলোই রাখছি, মাইনাস গুলো রাখবো না। এখন হঠাৎ করে আপনার একটা কোম্পানি বললো যে না আমি মাইনাস গুলো এখন রাখবো। যদি কোনো কনস্ট্যান্ট সেট করা না যায়, আপনাকে কি করতে হবে, বাকি যে সবগুলো মাইনাস ছিল ওগুলো আবার চেঞ্জ করতে হবে ম্যানুয়ালি বসে বসে। সো আপনি যদি নরমালি জাস্ট ডাটাগুলো ডিজিটালাইজ করতেন তাহলে কি হতো যে আমাকে এখন বসে বসে 0 কমগুলো মাইনাস বসে বসে খাতা থেকে আবার তুলব বসে বসে। সো আমি এটা কি করতে পারি, একটা কনস্ট্যান্ট বা একটা কন্ডিশনাল ইউজ করে বা কোনো একটা আমি টুলস ইউজ করে যাতে ইজিলি একটা টাইম করতে পারি। এই কারণে হচ্ছে আমাদের এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা ইউজ করি। সো আমরা কিছু কন্ডিশন দিচ্ছি, ডাটা রিডান্ডেন্সি যাতে না হয়, ইনকনসিস্টেন্সি যাতে না থাকে, সহজে যাতে অ্যাক্সেস করতে পারি, আর ডাটার মধ্যে ফরম্যাটগুলো যাতে একই ফরম্যাট রাখতে পারি। এই জন্য হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা নিয়ে আমরা কাজ করি। নেক্সট টাইপে দেখি আরো কিছু আছে, অ্যাটমিসিটি অফ আপডেটস। আচ্ছা এইখানে একটা প্রপার্টিজ আছে যেটা আমরা হয়তো পড়বো আস্তে আস্তে, এটা হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ ডাটাবেসের। এটা একটু ডিফাইন করব আর একটু বড় হলে এই প্রপার্টিজটা এখন আমি আর বলবোই না, এটা হচ্ছে আমরা আরেকটু আস্তে আস্তে পড়ব। সো এই অ্যাসিড প্রপার্টিজটা হচ্ছে ডাটাবেসটা ফরম্যাট করে মানে মেইনটেইন করে।
যদি বলতে যাই জাস্ট অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, ইন্টারপ্রেটেবিলিটি আর হচ্ছে ডিউরেবিলিটি, এই চারটা জিনিস হচ্ছে সে জাস্ট রাখে যে এই চারটা জিনিস যে কোনো ডাটাবেসে থাকবে, আদারওয়াইজ ওইটা ডাটাবেসের যে স্বয়ংসম্পূর্ণতা ওটা পূরণ করে না, অর্থাৎ ফুলফিল করে না কোনো রিকোয়ারমেন্টস। আচ্ছা, এর মধ্যে ফার্স্টে যেটা আসছে এখানে একটা আসছে দেখে আমি জাস্ট বলতেছি atomicity of updates, এটা কি? failures may leave database in inconsistent state and partial updates carried out, এই যে অলরেডি বলে আসছি যদি আমি একটা পার্শিয়াল সাইট যদি আপডেট করতে চাই তাহলে সে কি করবে, বাকিগুলো আপডেট করতে ফেল হয়ে যাবে, যে প্রবলেমটা আমরা ফেস করি। আর এই কারণে আমরা ডাটাবেসটা ইউজ করি যাতে এই অ্যাটমিসিটিটা হচ্ছে আমি মেইনটেইন করতে পারি। আর এক্সাম্পল কি, ট্রান্সফার অফ ফান্ডস ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট শুড ইদার কমপ্লিট অর নট হ্যাপেন অ্যাট অল। সো এটা হয় কমপ্লিট হবে অথবা হবে না। এখন অনেক সময় এটার একটা एग्जांपल দেখাই, এইটার আরেকটু ভালো एग्जांपल হবে যদি আস্তে আস্তে করতে করতে বুঝি। ধরুন একটা एग्जांपल হচ্ছে আপনি একটা ট্রানজাকশন করলেন, এর মাঝখানে কারেন্ট চলে গেল। ধরুন আপনি ব্যাংকের এটিএম এ গিয়ে ক্লিক করলেন, ক্লিক করে এন্টার প্রেস করলেন, পেমেন্টটা যাচ্ছে প্রসেসিং, এর মাঝখানে ইলেকট্রিসিটি গেল, তাহলে এখন কি হবে? এখন কি টাকা তো ওইখানেও গেল না, আপনার এখান থেকেও কেটে নিচ্ছে, মাঝখানে ঝুলে আছে। এখন এখানে বোঝাচ্ছে যে হয় হবে অথবা হবে না। যদি এটা মেইনটেইন না করে তাহলে কি হবে, আপনারটা ঝুলে আছে, আজীবন ঝুলেই থাকবে, এটা এখন ওইখানেও যায় না এখানেও যায় না। সো এখানে কিন্তু কিছু করার নাই। সো এই কারণে ডাটাবেস যে কাজটা করে সেটা হচ্ছে রোল ব্যাক নামে একটা পলিসি ইউজ করে, এটা আমরা করব ট্রানজাকশন রোল ব্যাক। সো রোল ব্যাক যে কাজটা করে, যদি কোনো কিছু কমপ্লিট না হয় তাহলে সে কি করে, আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসে। সো যখন আবার ইলেকট্রিসিটি চলে আসে তখন দেখবেন ট্রানজাকশনটা ফেল হয়ে গেছে, যে টাকাটা কেটে নিছে ওইটা আপনার কাছে আবার ব্যাক আসে। ব্যাক যদি না আসে তাহলে অনেক সময় এই প্রবলেমটা হয়, ব্যাকও আসে না, 7 থেকে 10 দিন। যেমন লাস্ট একটা বলি, ভাইয়া ফোন দিয়েছে, ভাই দেশের বাইরে আছে, সে পেমেন্ট করছে, তো আমাকে বলতেছে কমপ্লেইন জেনারেট কর, আমি হচ্ছে এখানে থেকে ফোন দিতে পারতেছি না ব্যাংকে। আমি ব্যাংকে ফোন দিয়ে বলবেন কমপ্লেইন, বলছে 60 থেকে 180 দিনের মধ্যে কমপ্লিট হবে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। তো 60 থেকে 180 দিন। তো আমার ভাইয়া বলতেছে কি, ওরা বল আমার পকেটে টাকা নেই, মানে ভালো পেমেন্ট করছে, তো বলতেছে যে বল টাকা নেই। এখন যতই টাকা নেই যাই বলি, বাট ওদের ওই যে ইনকনসিস্টেন্সি ওইটা থাকেই, যে যেহেতু এটা বাইরের দেশের এই জন্য প্রবলেমটা হয়। এই মানে দেশের যদি হইতো, ন্যাশনাল যদি ব্যাংক হইতো তাহলে যে প্রবলেমটা ফেস করতে হয় না, বেশি দিন লাগে না। আমি নরমালি এনটিএসবি তে এই সিস্টেমটা হয়, এগুলো নিয়ে একটু বলবো যখন আমি অ্যাকাউন্টিং বলবো, ট্রানজাকশন নিয়ে আপনারা পড়বো, এখানে ট্রানজাকশন অনেক কাজ আছে, তখন হচ্ছে অ্যাকাউন্ট একটু বোঝাই দিত যে ব্যাংক অ্যাকাউন্টে কয়টা ফেজে কাজ করে। আমি বেশি বুঝছি কারণ আমি যে কোম্পানিতে ছিলাম ওরা ব্যাংক রিলেটেড কাজ করতো, তো এইগুলোর একটু নলেজ আমার এখান থেকে একটু বেশি আছে। সো এই রোল ব্যাক যদি না হয় তাহলে যে প্রবলেমটা হয় যে মাঝখানে আপনার টাকা হারিয়ে যাবে। সো ইন্টারন্যাশনাল হওয়াতে এই প্রবলেমটা হচ্ছে, এখন টাকাটা কই আছে, এই ব্যাংকও জানানো, এই ব্যাংকও জানানো, সো টাকাটা মাঝখানে কোথাও একটা আছে। সো এটা আসবে কি হবে, যখন তারা দেখবে যে এখান থেকে পেমেন্ট পায় নাই, আবার দেখবে যে এখান থেকে কেটে ফেলছে, তার মানে হচ্ছে বাই ডিফল্টটা ভুলে কেটে ফেলছে। সো এটা তখন হচ্ছে ম্যাচিং করা হবে। এই অ্যাটমিসিটি অফ আপডেটস হচ্ছে কি, এই জিনিসটাই মেজার করে যে হইলে হবে, না হইলে না, জিরো, কিন্তু মাঝখানে কিছু থাকবে না। সো এইটার জন্যই হচ্ছে এই যে রোল ব্যাক কমান্ডটা ইউজ করে, যে আমি যদি পেমেন্ট করে ফেলি, মাঝখানে যদি কোনো ইন্টারাপ্ট চলে আসে তাহলে সে কি করবে, একটা লগ রাখে, লগ বলবো। আর প্লাস হচ্ছে যে কাজটা করে যে যেই প্রোগ্রেসটা চলতেছিল ওইটা হচ্ছে রোল ব্যাক করে আগের অবস্থায় নিয়ে আসে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার্স। আচ্ছা, একসাথে মাল্টিপল ইউজার যদি ধরেন, আপনি চিন্তা করেন যে আমি জাস্ট একটা গুগল শিটে লিখতেছি, গুগল শিটে লিখলে একই টাইমে দেখবেন 2-4 জন কিন্তু ইউজ করা যায়। কিন্তু আগে যে কাজটা হইতো, যে আমি যদি কোনো একটা কাজ করতাম জাস্ট একজনই একটা কাজ করতে পারে, এইটা এখনো হয় অনেক জায়গায়। আপনারা এটার একটা রিয়েল লাইফ एग्जांपल দেখবেন, কখনো ভার্সন কন্ট্রোল ইউজ করছেন, মানে GitHub, তারপরে SVN, ওইখানে দেখবেন যে আপনি যদি একটা ফাইল নিজে আপডেট করতে থাকেন তাহলে অন্য কেউ ওই ফাইলটা আপডেট করতে পারে না একটা টাইমে, ওইটা তখন আপনার নামে হোল্ড হয়ে থাকে। এটা যেমন অ্যাপাচি সুপারভিশন নামে একটা আপডেট ভার্সন আছে, যেটা সরি ভার্সন কন্ট্রোল আছে, যেটা অনেক কোম্পানি ইউজ করে, GitHub এর ব্যতীত GitHub ইউজ হয়, এটা ইউজ হয়, আবার বিটবাকেটে ইউজ হয়, অনেকগুলো আছে। সো এইটা এই অ্যাপাচি সুপারভিশন আমি যখন কাজ করতে যেতাম তখন এরকম প্রবলেমটা হতো যে আমি যদি একটা ফাইল এডিট করা শুরু করি তাহলে ওই ফাইলটা শুধুমাত্র আমার কাছে থাকতো, আর কারোর কাছে থাকতো না। সো অন্য কেউ এটা এডিট করতে পারতো না। বাট এইখানে মাল্টিপল ইউজার যাতে ইউজ করতে পারে
এই জন্য। যেমন আপনি এখন যদি চিন্তা করেন যে ই-কমার্স সাইটে আমি একটা অর্ডার করতেছি, তার মানে কি আমি সামহাউ ডাটাবেসের সাথে কানেক্টেড, এটা তো আপনারা বুঝতেছেন। নরমাল ক্লায়েন্টস না বুঝলেও আপনারা তো বুঝতেছেন। বাট ধরেন আমি অর্ডার করার সময় আর কেউ অর্ডার করতে পারবে, তার মানে কি প্রবলেমটা হইতো যে আমার ডাটাবেসে ওই লেখার টাইমে অন্য কেউ এগুলাতে রাইট অ্যাক্সেস পাবে না। সো এটা কিন্তু একটা প্রবলেম হয়ে যেত। সো এইটাও একটা পারপাস যে আমি মাল্টিপল ইউজারকে অ্যাক্সেস দিব। কনকারেন্ট মানে প্যারালাল, একসাথে হচ্ছে অ্যাক্সেস থাকবে। সো এটার মধ্যে বলতেছে কনকারেন্ট অ্যাক্সেস নিডেড ফর পারফরম্যান্সটা বেটার করার জন্য, যে একসাথে আমি 10টা ইউজার আসলেও যাতে তাকে আমি সার্ভ করতে পারি। সেকেন্ড ওয়ান হচ্ছে আনকন্ট্রোলড কনকারেন্ট অ্যাক্সেস ক্যান লিড ইনটু ইনকনসিস্টেন্সি। সো আরেকটা বলা হচ্ছে যে এই কনকারেন্ট অ্যাক্সেসটা যদি আমি কন্ট্রোল না করি, যেমন আমি যদি চিন্তা করি যে সুপারভিশন আপডেট কন্ট্রোল ভার্সন কন্ট্রোলে যদি একসাথে 2-3 জন একসাথে এডিট করতে থাকে, তাহলে যে প্রবলেমটা হবে, আমি একটা লাইন এডিট করে ফেলছি, উনি আরেকটা লাইন এডিট করে ফেলছে, দুজন কম্পাইল করতে গিয়ে এরর আসতেছে, একাকার অবস্থা হয়ে যাবে। সেই কারণে এই কন্ট্রোলটাও হচ্ছে আমাদের দরকার। সেই আনকন্ট্রোল হয়ে যায় দেখেও আমাদের ডাটাবেস এটাকে কন্ট্রোল করে, যে একটা যখন আপডেট হতে থাকে ওই আপডেটটা জাস্ট একজনকেই কিছু পারমিট দিবে, ওই টাইমটা তো হবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমি একটা অর্ডার দিলাম যেটা পেমেন্ট আইডি হচ্ছে 14, আরেকজন কিন্তু এট দ্য সেম টাইমে অর্ডার দিলে পেমেন্ট আইডি 15 এ চলে যাবে, সে কিন্তু 14 পাবে না। সো আমি ইউজারকে দিচ্ছি কনকারেন্ট অ্যাক্সেস, বাট আমি কিন্তু একটা কোনো না কোনো সিস্টেমেটিক ওয়েতে তাকে হচ্ছে ডাইভার্ট করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। সো এইটাও আমাকে কন্ট্রোল করতে হবে। এখানে একটা এক্সাম্পলের কথা বলা আছে, two people reading a balance say 100 and updating it by withdrawing money say 50-50 each at the same time. So এই যে ধরেন একটা জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে টাকা আছে 100 টাকা, আর একজন একসাথে 50 টাকা উঠে দিতে যাচ্ছে, আরেকজন 50 টাকা উঠে দিতে যাচ্ছে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকে না, ধরেন আমার নামে অ্যাকাউন্ট আছে, আপনার নামে একসাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে। সো আমি 50 টাকা উঠে দিতে যাচ্ছি, আরেকজন 50 টাকা উঠে দিতে যাচ্ছে, যাতে দুইটা একসাথে পসিবল হয়। এই জিনিসটাই বলতেছে। সিকিউরিটি প্রবলেমসও আছে। সিকিউরিটি প্রবলেমস কি? যদি কোনো সিকিউরিটি মেইনটেইন করা না হয়, তাহলে যে কেউ অ্যাক্সেস করে ডাটা আমাকে নিয়ে যেতে পারবে। সো ডাটাবেস তাকে একটা সিকিউরিটি প্রোভাইড করে। আর টু প্রোভাইড ইউজার অ্যাক্সেস টু সাম বাট নট অল ডাটা। সো এইখানে আমরা কন্ট্রোলিং করব, কন্ট্রোলিং করে আমরা রাখবো যে কার কাছে আমি অ্যাক্সেস দিব। এইজন্য আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে এই যে পাসওয়ার্ড ইউজ করি, ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড, যেটা আমরা ল্যাবে করলে বুঝতে পারবো যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, তারপর ওয়ার্ক স্পেস, এগুলো অনেক কিছু ডিসাইড করে কাজ করা লাগে। তো এইখানে আমরা সিকিউরিটির হচ্ছে প্রোভাইড করি। আর লাস্টে যেটা বলা হচ্ছে ডাটাবেস সিস্টেম অফার সলিউশন টু অল দ্য অ্যাবভ প্রবলেমস। সো যতগুলো প্রবলেমস আছে, এই সবগুলো প্রবলেমস হচ্ছে আমরা ডাটাবেসের মাধ্যমে সলিউশন করতে পারি। এই কারণেই বেসিক্যালি আমাদের ডাটাবেসটা নিয়ে কাজ করা, এছাড়া আমরা ডাটাবেস নিয়ে কাজ করতাম না। আচ্ছা, আজকে জাস্ট হচ্ছে একটু মডেলসগুলো দেখি। ওকে, একটু মডেলসগুলো দেখি। অনেকগুলো মডেলস আমরা কাজ করি, অর্থাৎ ডাটাবেস সিস্টেমের অনেকগুলো মডেল আছে। মডেলগুলোর মধ্যে হচ্ছে আমি অলরেডি গতকালকে আপনাদের আরডিবিএমএস এর কথা বলেছিলাম, যেটা হচ্ছে এই যে রিলেশনাল মডেল। সেই রকম অনেকগুলো মডেল আছে, যেটার মধ্যে আমরা কয়েকটা মডেল নিয়ে কাজ করি বেশি। সো ফার্স্ট ওয়ান বলছে এই কালেকশন অফ টুলস ফর ডেসক্রাইবিং। সো ডাটা মডেলস এর ফার্স্ট ডেফিনিশন হচ্ছে এটা হচ্ছে একটা কালেকশন টুলস কোন একটা ডাটা ডেসক্রাইব করার জন্য। ফার্স্ট ওয়ান হচ্ছে ডাটা, অলরেডি বুঝতেছেন ডাটা থাকবে। ডাটা মডেলস অর্থাৎ ডাটা বেস যখন আমি ক্রিয়েট করব, এই যে মডেলগুলো আছে, এটা একটা স্ট্রাকচার ফলো করে। স্ট্রাকচারের প্রথমে যেটা কমন সেটা হচ্ছে এটার মধ্যে একটা ডাটা থাকবে। তারপর হচ্ছে ডাটার মধ্যে রিলেশনশিপ থাকবে, হয়তো তাদের মধ্যে কোনো একটা রিলেশন আছে, কোনো একটা রিলেশন তাদের মধ্যে হচ্ছে বেস থাকবে। সিমেন্টিক্স আর হচ্ছে ডাটা কনস্ট্যান্টস বলতেছে যে তাদের মধ্যে যে এই জিনিসটা থাকবে সেটা হচ্ছে তাদের মধ্যে যদি কন্ডিশনাল কোনো একটা ধরেন আমি ম্যানিপুলেশন বলতে গেলে, ওই যে একটু আগে যেটা আমরা দেখলাম যে কনস্ট্যান্টসের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট ব্যালেন্স গ্রেটার দ্যান 0, সো অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে একটা নাম্বারের কোনো একটা সম্পর্ক থাকে। সেম ভাবে সিমেন্টিক্সের ক্ষেত্রেও এই জিনিসটা বলতেছে যে কোনো একটা কন্ডিশনাল ভ্যারিয়েন্স থাকবে। এই চারটা জিনিস হচ্ছে ডাটা মডেলসের মধ্যে মাস্ট থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিলেশনাল মডেল, যেটা বলতেছে যে ডাটাগুলোর মধ্যে রিলেশনস থাকবে। এটা একটা মডেল, রিলেশনাল মডেল। এনটিটি রিলেশনশিপ ডাটাবেস মডেল, এটা হচ্ছে বেসিক্যালি আমরা বলি কিআর ডায়াগ্রাম বা কিআর মডেলের কথা বলি। এনটিটি রিলেশনশিপ, আমি যখন এটা জাস্ট একটু বলে দেই যে 1 to 1, 1 to many, many to many, এরকম তিনটা ডাটাবেস রিলেশন থাকে নরমালি। এটা হচ্ছে 1 to 1, 1 to many, আর হচ্ছে many to many।
এগুলো হচ্ছে এনটিটি রিলেশনশিপ। এই রিলেশনশিপগুলো হচ্ছে ডাটাবেসের মধ্যে থাকে। কিভাবে থাকে ওগুলো আমরা আস্তে আস্তে পড়ব। আমরা দেখব যে ডাটাবেসে যখন আমরা কিছু এনটিটি ফরম্যাট করি, যেটাকে টেবিল বলা হয়, এই টেবিলগুলোর মধ্যে রিলেশন থাকে একটার সাথে আরেকটা থাকতে পারে, একটা টেবিলের সাথে মাল্টিপল টেবিলের রিলেশন থাকতে পারে, আর মাল্টিপল টেবিলের সাথে মাল্টিপল টেবিলের রিলেশন থাকতে পারে। আরেকটা হচ্ছে অবজেক্ট বেসড ডাটা মডেলস। অবজেক্ট বেসড ডাটা মডেলস হচ্ছে এটার एग्जांपल আমরা দেখব। অবজেক্ট বেসড একটা আমরা অবজেক্ট ওপি করছি না, ওপিতে কি করি অবজেক্ট ইউজ করে কাজ করি, সেম ডাটাবেস হচ্ছে অবজেক্ট ইউজ করে কাজ করি, যেটা হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস বলা হয়। ওই যে আপনারা যদি মঙ্গোডিবি দেখতে পারেন এখানে এরকম অবজেক্ট বেসড কাজ করা হয়, যে একটা অবজেক্ট ক্রিয়েট করে তার আমরা কিছু ফরম্যাট করে রাখে, যে ভ্যারিয়েবল তো বলে না, ভ্যারিয়েবল ঠিক বলে না, এটাকে হচ্ছে ডাটা টাইপস বলে। ওইখানে আমরা ডেটাগুলো রাখি, রেখে দেন ওইটাকে একটা অবজেক্ট ওয়াইজ ইউজ করি। ওইটার সাথে আবার রিলেশনশিপ মডেল একটু ডিফারেন্স আছে। আর একটা হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা, মানে এটা এক্সএমএল ফাইল কেউ কখনো অ্যাক্সেস করছেন? ভিতরে দেখছেন এক্সএমএল ফাইল কি থাকে? এক্সএমএল একটা ফরম্যাটে এই সেমি স্ট্রাকচার থাকে, অর্থাৎ এটা কাইন্ড অফ রিলেশনশিপের মতো না, কনভারসেশন মতো না, এটা একটা মিক্স থাকে। এটার एग्जांपलগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে, আমরা एग्जांपलগুলো দেখব, তখন আর ক্লিয়ার হবে। আজকে জাস্ট নামগুলো বলতেছি। আর আরো কিছু মডেল আছে, নেটওয়ার্কিং মডেল আছে, আর হায়ারার্কিক্যাল মডেল আছে। নেটওয়ার্ক মডেল হচ্ছে নেটওয়ার্ক ভিডিওর সাথে কানেক্টেড থাকে একটার সাথে আরেকটা ডাটা। যেমন এটা একটা एग्जांपल দিতে পারেন যে এখানে একটা ডাটাবেস স্টোর আছে, আরেকটা ডাটাবেস আছে হয়তো ইন্ডিয়া, ওইটার সাথে এটা কানেক্টেড, সেগুলোকে বলা হয় নেটওয়ার্ক মডেল। যেমন আপনি অনেক সময় দেখতে পারেন গুগলের ডাটাবেস যেমন একটা দেশে থাকে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলুন একটু পরে। আর হায়ারার্কিক্যাল হচ্ছে 1 বাই 1 থাকে, যে আপনি উপরে একটা মেইন ডাটাবেস থাকে, তার আন্ডারে আরেকটা হচ্ছে গিয়ে সাব থাকে, তারপরে সাব, এরকম করে হায়ারার্কি মেইনটেইন করে। যেমন ওপিতে আপনারা ইনহেরিটেন্স করছেন না, ইনহেরিটেন্স কি থাকে, প্যারেন্ট চাইল্ড, এরকম একটা ইনহেরিটেন্স মেইনটেইন করে হায়ারার্কিক্যাল। সেম মডেলটা হচ্ছে এখানে ইউজ করা হয় ডাটাবেস। স্যার সেমি স্ট্রাকচারটা কি বুঝছেন? সেমি স্ট্রাকচার এটা আপাতত এখন বুঝেন না, কারণ এখন আমি एग्जांपल দিব না, আছে টাইম নেই, সো एग्जांपल দিয়ে আমি বুঝাতে পারবো না। নেক্সট ক্লাস আমি একটু বেশি ভালোভাবে বুঝাবো। আসলে নামগুলো একটু মনে রাখেন, নামগুলো একটু রাখেন, আর নেক্সট ক্লাস আমি হচ্ছে একটু দেখাই দেব যে এগুলো সবগুলো আমরা আস্তে আস্তে 1 বাই 1 দেখব এখানে আস্তে আস্তে। ঠিক আছে, আজকে আপনাদের ফার্স্ট ক্লাসে এই পর্যন্ত থাকবে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবার হচ্ছে এরপর থেকে স্টার্ট করব।